কোনো ধর্মকেই নাগরিকরা এই দেশে যে সমস্ত ধর্ম পালন করেন তাদের কোনো ধর্মকেই রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে বিশেষ মর্যাদা দেওয়া হবে না, এখনও সংবিধানে লেখা আছে। তা আপনি একদিকে সংবিধানের মধ্যেই লিখে রাখবেন যে নাগরিক অধিকার যেহেতু সবার সমান এবং যার আপন আপন ধর্ম আছে, চর্চা করে, সে তার সুযোগও আছে, সেইখানে আপনি যেহেতু এখানকার ইসলাম ধর্মাবলম্বী মানুষ সংখ্যায় ভীষণভাবে সংখ্যাগরিষ্ঠ, তাদের জন্য আপনি রাষ্ট্রধর্ম ইসলাম করে, যেটা অত্যন্ত গর্হিতভাবে সুবিধাবাদী রাজনীতির অনুসরণ করে আরেকজন স্বৈরাচারী শাসক জেনারেল এরশাদ করেছিলেন আপন স্বার্থে, সেইটাকে এখনো পর্যন্ত আপনার বহাল রাখা হয়েছে। এই বহাল রাখার মধ্য দিয়ে আপনি যত করেই অপরাপর ধর্মাবলম্বী মানুষদের বোঝান না কেন যে তাদের অধিকার সমান রয়েছে, এইটা আপনি তার মন এবং মননের মধ্যে ইচ্ছা করলে ঢুকাতে পারবেন না। আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এই যে এত একটা রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে এই দুটো গণতান্ত্রিক সংস্কারের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু যারা এগুলি করছেন তারা খুবই সতর্কতার সঙ্গে এই আলোচনাগুলি সমাজে কিংবা তাদের ফোরামে, যে সমস্ত ফোরামে তর্ক বিতর্ক হচ্ছে, তারা এজেন্ডা হিসেবে হাজির করেননি এবং রাজনৈতিক দলগুলো এটা নিয়ে আপনার কোনো বুদ্ধিবৃত্তিক তৎপরতার চর্চা করতে আমরা দেখলাম না। উল্টো ধরুন এই মুহূর্তে সাধারণভাবে এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয়, নানান রাজনৈতিক এবং সাংগঠনিক কারণে মানুষ অনুমান করে, আমিও অনুমান করি যে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ আসন আপনার বিএনপির ঘরে যাবার সমূহ সম্ভাবনা আছে। তো বিএনপির যেই নেতা, এই আপনার তরুণ নেতা, যিনি আপনার সংস্কার কমিশনের সঙ্গে, ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপিকে সাংবিধানিকভাবে এবং রাজনৈতিকভাবে তাদের অবস্থানকে প্রতিনিধিত্ব করেন। আমি যদি ভুল না বুঝি, তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামেরও সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, স্ট্যান্ডিং কমিটি যেটা বলে, তার সদস্য। আমি নামই বলতে পারি সালাউদ্দিন সাহেব, তরুণ রাজনীতিতে। তো তরুণদের মস্তিষ্কটা যদি পরিপক্ক হয়, হৃদয়টা যদি তরুণ থাকে, তাহলে তার মন এবং মনের ন্যায় এই কথাগুলো আসা উচিত ছিল। এবং তাদের সামনে অনেক ভবিষ্যৎ আছে, তার সামনে অনেক পথ। তাদেরকে তো এই কথা আমরা বলতে শুনলামই না, উল্টো অন্য একটা জায়গায় আমি একটা বক্তৃতা শুনলাম, এইটা স্তম্ভিত হয়ে যাওয়ার মতন। একদিকে উনি বলছেন যে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির তত্ত্বের অধীনে বাংলাদেশের সমস্ত নাগরিকদের সমান অধিকার আছে। ভালো। সঙ্গে উনি যে সম্বোধনগুলি করছেন, অবাঙালি জাতিগোষ্ঠীকে কখনো বলছেন উপজাতি, উনি উপজাতি, আবার চিরগং হিল ট্র্যাক্সের বাইরে অপরাপর যে জাতিসত্তা আছে তাদেরকে বলছেন সহ উপজাতি। এটা নতুন শব্দ। আপনি বলুন তো, এইখানে তো আসলে একটা সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনীতি, কেন বাঙালির জাতীয়তাবাদকে এখানে সামনে রাখতে হবে? কেন ইসলামকে রাষ্ট্রধর্ম রাখতে হবে? কারণ ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের সংখ্যা এখানে বিপুলভাবে গরিষ্ঠ। তারা একবারও চিন্তা করলেন না এই যে তাদেরকে মুগ্ধ করে রাখার সস্তা রাজনীতির বাইরে গিয়ে তারা একদিকে শেখ মুজিবকে স্বৈরাচারী হিসেবে আখ্যায়িত করবেন, আরেকদিকে এরশাদকে স্বৈরাচারী হিসেবে প্রতিনিয়ত বক্তৃতা করবেন। অথচ শেখ মুজিবুর রহমান যখন তাদের পার্বত্য চট্টগ্রামবাসীকে বাঙালি হয়ে যাওয়ার কথা বলছিলেন অবাস্তবসম্মত, বা জেনারেল এরশাদ যখন রাষ্ট্রধর্ম করেন, তাদের রাজনীতিগুলিকে প্রায়োগিক রাজনীতি চর্চার মধ্যে তারা রেখে দিচ্ছেন। এইটা এক ধরনের মুনাফিকি। দ্বিতীয় হচ্ছে, আপনি ধর্ম নিয়ে কথা বলছেন, ধর্মের প্রসঙ্গে আমি দুটোই বলছি যে সংখ্যাগরিষ্ঠ যে জনগোষ্ঠী, তার জন্য বিশেষ মর্যাদা লাগে না। বিশেষ মর্যাদা লাগে যারা দুর্বল, যারা সংখ্যায় কম। বলেছেন যে শরিয়া বিরোধী আইন করবেন না। আসছি সেখানে, সেটা 3 নম্বর পয়েন্ট হিসেবে উপস্থাপন করতে। আরেকটা কথা উনি সম্প্রতি বলেছেন যে জনগণেরও
ভূমিকা শুধু অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে না, জনগণকেও তার ভূমিকা রাখতে হবে। জি, আমি আসছি সেই জায়গায়। এই যে সহ উপজাষ্ট, তার সে সাইজে ছোট, তো এই সালাউদ্দিন সাহেবকে যদি তার পার্টিতে স্ট্যান্ডিং কমিটির মধ্যে যে উপসদস্য বা সহ উপসদস্য বলতেন, তাহলে কি তার মর্যাদা ওই সংখ্যা ওই স্ট্যান্ডিং কমিটির বাকি সবার সমান হতো কিনা? মুখে যতই বলেন সমান অধিকার। তাহলে আমি অনুরোধ করব বিএনপিকে এবং বিএনপির তরুণ নেতাকে যে উনি যদি ওই স্ট্যান্ডিং কমিটির, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সহ সদস্য কিংবা উপসদস্য কিংবা সহ উপসদস্য হিসেবে নিজেকে গ্রহণ না করেন, তাহলে অপরাপর জাতিগোষ্ঠীকে তার নাম ধরে বলেন, আপনার বৃহত্তর শক্তির, আপনার সংখ্যাগরিষ্ঠতার তাপে অন্যদেরকে তার নাম ধরে না বলে তাদেরকে উপসহ এই উপপত্নীর মতন করে এইভাবে সংজ্ঞায়িত করলে, বা যে বিভাজনের বিরুদ্ধে রাজনীতির কথা আপনি বলছেন, সেই বিভাজন কখনোই তিরোহিত হবে না। এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আপনি যেটা তুললেন, ইতিমধ্যে আমি বলেছি, আমরা এডিটোরিয়ালও লিখেছি, বাংলাদেশের স্বাধীনতার পশ্চাৎপটটা এই নেতাদের মনে রাখা দরকার। যে কোনো একটা দেশে কী ধরনের রাজনীতি বিকশিত হবে তার কতগুলি মৌল চেতনা থাকে, তার কতগুলি ঐতিহাসিক অঙ্গীকার থাকে। এই বাংলাদেশের মানুষ 1948 সালে মুসলিম লীগের নেতৃত্বে তার ধর্মীয় পরিচয়ে পাকিস্তান প্রতিষ্ঠা করেছে। 23 বছরের বাস্তব অভিজ্ঞতা দিয়ে দেখেছে এই দেশের মানুষ যে ইসলামের নামে মুসলমান পরিচয়ে যেই পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে তৎকালীন পূর্ব পাকিস্তানের গোটা পাকিস্তানের মেজরিটি নাগরিকরা মুসলমান হওয়া সত্ত্বেও তাদের অধিকারকে বারবার কেড়ে নেওয়া হয়েছে। ফলে এই ঐতিহাসিক উপলব্ধির মধ্য দিয়ে এই অঞ্চলের জনগণ তার ধর্মীয় পরিচয়কে দ্বিতীয় রেখে, একসময় ছিল সে তার পরিচয় ছিল মুসলমান বাঙালি, তারপর সে বাঙালি মুসলমানের রাজনীতির দিকে এগিয়ে যায় এবং বাঙালি মুসলমানের রাজনীতিকে সামনে এগিয়ে নিয়ে গিয়ে সেইটাকে পুরো সাফল্যের জন্যে এইখানকার বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, অপরাপর ধর্মাবলম্বী মানুষকে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের জন্যে, যুদ্ধ অংশগ্রহণ করবার জন্যে তৎকালীন যে প্রবাসী সরকার গঠিত হয়েছিল ভারতে, তারা আহ্বান জানায়। সেক্ষেত্রে আমরা দেখেছি, ইতিহাস বলছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যুদ্ধ করে, দুর্দশা সহ্য করে, নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। কিন্তু এই যে সালাউদ্দিন সাহেবরা নতুন করে এখানে এই যে শরিয়া প্রতিষ্ঠার কথা বলছেন বা শরিয়া বিরোধী আইন প্রতিষ্ঠা করবেন না, কোনো সেটা শরিয়া হোক কিংবা গীতা হোক কিংবা ঋগ্বেদের হোক কিংবা বিবলিক্যাল হোক, কোনো আইন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশের মানুষ সশস্ত্র যুদ্ধ করে নাই। কোনো ধর্মকে ছোট করার কিছু নাই। প্রত্যেকটা মানুষের আপন আপন ধর্ম চর্চা এবং প্রতিষ্ঠা করার ব্যবস্থা জারি রাখা রাষ্ট্রের দিক থেকে কর্তব্য। কিন্তু তার নাগরিক পরিচয়ের মধ্যে, তার সাংবিধানিক পরিচয়ের মধ্যে কিংবা কোনো একটা কোনো নির্দিষ্ট ধর্মের আলোকে আইন প্রণয়ন করা বাংলাদেশের জন্য যে সংগ্রামের মধ্য দিয়ে সৃষ্ট বাংলাদেশের ঐতিহাসিক প্রতিশ্রুতির পরিপন্থী না থাকে, তাহলে বাংলাদেশ আবার নতুন করে আরেক শরিয়াপন্থী আর অশরিয়াপন্থী গণতান্ত্রিক চেতনার মানুষ কিন্তু আবার নতুন বিভাজনের দিকে যাবে। সেইটা কোনো অবস্থাতেই এই জনগোষ্ঠীর জন্য শুভ হতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে এবং এই সংস্কার কমিশনদের ভেতরে যে ধরনের আলাপ আলোচনা, তর্ক বিতর্ক হওয়া উচিত ছিল, সেগুলি আমরা দেখি নাই বলে আমরা মনে করি, আমরা আপনার তৃতীয় পয়েন্টে আবার ফেরত যাই, যে এগুলি যখন মীমাংসা করতে পারল না বা চেষ্টাও করলো না, অথচ এই জনগণ এখানে থাকবে
জাতিগোষ্ঠী এখানে থাকবে নানান, হ্যাঁ, তারা ভবিষ্যতে নির্বাচিত সরকারের সঙ্গে লড়াই করবে। এবং এই বিষয়ে শেষ কথা, আপনার এই প্রশ্নটা তিনি সালাউদ্দিন সাহেব বলেছেন জনগণেরও কর্তব্য আছে। জনগণের যে কর্তব্য, গণতান্ত্রিক কর্তব্য আছে, সেই কর্তব্যের অংশ হিসেবেই আমরা এটা আলাপ করছি। আপনাদের কর্তব্য হচ্ছে এগুলো শোনা, আপনাকে মানতে হবে না, কিন্তু এগুলো চিন্তা করেন মানবার জন্যে। আবার এই দেশের মানুষ যখন আরও বেশি অধিকতর রাজনীতি সচেতন হবে, কারণ শাসক শ্রেণী, নানান রাজনৈতিক দল নানানভাবে এই দেশের মানুষকে পূর্বের তুলনায়, ধরেন 40 বছর পূর্বের তুলনায় বা 50 বছর 60 বছর পূর্বের তুলনায় অনেক বিরাজনীতিকরণ করতে সমর্থ হয়েছে। 1960-এর দশকে মানুষ যেই পরিমাণ রাজনীতি সচেতন ছিল, 80-র দশকেও যেই ধরনের সচেতনতা ছিল, এই রাজনৈতিক দলগুলোর অরাজনৈতিক কার্যকলাপের জন্যে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সমাজে আবার এগুলো নানান আলোচনার মধ্যে দিয়ে উঠবে। আর সঙ্গে জনগণের কর্তব্যের কথা বলেছেন না, একটা কথা উপলক্ষে বলে রাখি, সামনে নির্বাচন, বিএনপির চাপেই প্রধানত নির্বাচনের তারিখ পুরনো পরিকল্পনাতে এগিয়ে এসছে। সেক্ষেত্রে জনগণের কথা যদি তাদের মনে থাকে, একটা কথাও মনে রাখতে হবে, তাদের দল কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে অবৈধ দখলদারি এবং চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত, জনগণের কর্তব্য যদি জনগণ পালন করে, তাহলে মনে রাখতে হবে তাদের যে আপনাকে অবৈধভাবে চাঁদাও দিতে হবে, বৈধভাবে আপনাকে ভোটও দিতে হবে, ভোটও চাইবেন, চাঁদাও নিবেন। এইটাকে কিন্তু জনগণের যদি চিন্তাশীলতা কাজ করে, হ্যাঁ, জনগণের দায় কর্তব্য যদি পালন করে, তাহলে আপনাদের সিট সংখ্যা অনেক কমে যাবে। আপনারাও জনগণের দিকে আমি আপনার এই জায়গাটাতে আমি একটু পরে আসছি। এই প্রসঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনি এখন রেজ করলেন। কিন্তু আমরা জুলাই ঘোষণা, এখন জুলাই চার্টার নিয়ে কাজ হচ্ছে, এবং আপনি মনে করেন কি না ঐকমত, আপনি বলছিলেন অনেক বিষয় তারা ঐকমত হয়েছে, কিন্তু ইতিমধ্যেই কতগুলো দাবি জামাত থেকে, এনসিপি থেকে উঠে আসছে যে এগুলো বাস্তবায়ন কীভাবে হবে সেটা ঠিক করতে হবে, এবং তার জন্যে এলএফও, গণভোট, গণপরিষদের নির্বাচন, নানা বিষয় এক্সপার্টদের সঙ্গে এখন মত বিনিময় করছে যেগুলো কীভাবে সুরাহা করা যাবে। সেখানে কোনো জটিলতা আপনি দেখেন কি না? আরেকটা হচ্ছে সরকারের পারফরমেন্স